সুপ্রিম কোর্টে ৩ মাস পিছল আরজি কর শুনানি। বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি, সন্দীপের বিরুদ্ধে চার্জশিট নিয়ে রাজ্যকে পদক্ষেপের নির্দেশ। জগন্নাথ মন্দিরের কাজ কতদূর খতিয়ে দেখতে দীঘায় মুখ্যমন্ত্রী। আবাস নিয়েও মমতার ধমকে বাড়ল তৎপরতা। বালুরঘাট পুরসভা জুড়ে পরিদর্শন আধিকারিকদের। ৪ বছর পর চার্জ গঠন কয়লা পাচার কাণ্ডে পলাতক প্রধান অভিযুক্ত। ৪৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন সিবিআই আদালতে। ভার্চুয়াল হাজিরা বিকাশ মিশ্র সহ ৩ জনের। সংসদে পক্ষপাতদুষ্ট আচরণ, চেয়ারম্যান ধানকারের ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব ইন্ডিয়া জোটের। কংগ্রেসের প্রস্তাবে সায় তৃণমূল সহ বিরোধীদের। বাংলাদেশের জাতীয় স্লোগান আর নয় জয় বাংলা, ইউনূস সরকারের আবেদনেই সায়। হাইকোর্টের ২০২০ সালের নির্দেশে স্থগিতাদেশ দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। নির্বাচনের দামামা মোহনবাগান ক্লাবে আগামী ১৮ই জানুয়ারি ক্লাবের বার্ষিক সভা। নির্বাচনের জন্য শুরু বোর্ড গঠন প্রক্রিয়া। বাংলাদেশের অরাজকতা নিয়েও সরব ক্লাব। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। শীর্ষ আদালতে ৩ মাসের জন্য পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতে নতুন বেঞ্চে এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন ডিএনএ রিপোর্ট করা হয়েছে কিনা। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা তাও জানতে চান তিনি। এদিকে আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সরকারি কর্মচারী বলে তার বিরুদ্ধে চার্জশিট পেশ কিংবা বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি প্রয়োজন। সন্দীপদের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য রাজ্যের কাছে আবেদন জানানো হলেও সাড়া মেলেনি বলে দাবি সিবিআই এর। তবে এদিন সিবিআই এর অভিযোগ শুনেই রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এছাড়া এদিনের শুনানিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী অনুরোধ জানান রাজ্যের পদক্ষেপের উপর নজরদারি করতে নিরপেক্ষ কমিটি গঠন করা হোক। বিচারপতি জানান ডাক্তারদের যাবতীয় অভিযোগ ন্যাশনাল টাস্ক ফোর্সের কাছে জানাতে হবে। এ বিষয়ে একটি ইমেল আইডি চালু করার নির্দেশ দেওয়া হয় ন্যাশনাল টাস্ক ফোর্সকে। সব খতিয়ে দেখে ১২ সপ্তাহ পর রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। একই সঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, যেহেতু ওই সংক্রান্ত মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর আগামী ১৭ই মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। জগন্নাথ মন্দিরের কাজ কতদূর খতিয়ে দেখতে মঙ্গলবার দীঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ দীঘায় নেমে সারলেন জনসংযোগও। বুধবার থেকে জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করলেন তিনি। ২০১৯ সালে দীঘা থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হবে। ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ্য সরকার। সেই মন্দির নির্মাণের কাজ কতটা এগোলো এবার খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর ধমকে তৎপরতা বাড়ল আবাস যোজনা নিয়েও। আবাস যোজনার কাজ ঠিকমতো চলছে কিনা তা খতিয়ে দেখতে উপভোক্তাদের বাড়ি ঘুরে দেখলেন বালুরঘাট পুরসভার পুরোধক্ষ এবং আধিকারিকেরা। সম্প্রতি গ্রামীণ আবাস যোজনার সমীক্ষা করেছে রাজ্য, যার পুরো টাকা দেবে রাজ্য সরকার। আর এই প্রকল্প নিয়েই স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, আবাস নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করবেন না তিনি। সেই আবহেই আবাস প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পথে নামল বালুরঘাট পুরসভা। দীর্ঘ ৪ বছর পর চার্জ গঠন কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর দেওয়া চার্জশিটে অভিযুক্ত হিসেবে মোট ৫০ জনের নাম ছিল। কিন্তু এই মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র পলাতক। তাই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো মঙ্গলবার। এদিন ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয় বিকাশ মিশ্র সহ ৩ জনকে। জানা গিয়েছে অনুপ মাঝি ওরফে লালা, রত্নেশ বর্মা এবং বিকাশ মিশ্রের বিচার প্রক্রিয়া আলাদাভাবে হবে, কারণ কয়লা পাচার মামলায় যত অভিযোগ উঠেছে তার সবকটিতেই ওই ৩ জনের যোগ রয়েছে। রাজ্য রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমে আয়কর দপ্তর, তারপর ২০২০ সালে সিবিআই কয়লাকাণ্ডের তদন্তে নামে। ৩৯৬ জন সাক্ষী এবং ১১৪৯ পাতার তথ্য প্রমাণ নিয়ে এই মামলায় সিবিআই মোট ৩টি চার্জশিট জমা দিয়েছে। বহু টানাপোড়েন শেষে এবার চার্জ গঠন হলো কয়লা পাচার কাণ্ডে। সংসদে পক্ষপাত দুষ্ট আচরণ করছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এই অভিযোগেই এবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল ইন্ডিয়া জোট। কংগ্রেসের আনা প্রস্তাব সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য বিরোধী দলগুলি। বিরোধী শিবিরের তরফে অভিযোগ
রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষপাত করে চলেছেন ধনখড়। বিরোধী সাংসদরা কথা বলতে উঠতে বারবার বাধা দেওয়া হচ্ছে তাদের। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানানো হলেও তা মানা হচ্ছে না। অন্যদিকে শাসক দলের সাংসদদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে। উপরন্তু সংসদের শীর্ষ আসনে বসে সাংসদদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন জগদীপ ধনখড়, যা সংসদের নিয়ম বিরুদ্ধ। এই সব অভিযোগেই এবার রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করার কথা জানালেন বর্ষিয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বাংলাদেশের জাতীয় স্লোগান আর নয় জয় বাংলা। ইউনূস সরকারের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টের 2020 সালের নির্দেশে স্থগিতাদেশ দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ওয়াকিবহাল মহল মনে করছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি মুছে বাঙালি জাতিসত্তায় আঘাত হানতেই এই পদক্ষেপ। 2020 সালের 10ই মার্চ হাইকোর্টের 2 বিচারপতি জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন। এরপর 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। সম্প্রতি এর বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন করে ইউনূস সরকার। বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধের বাঙালি বলিদানের কথা মুছে ফেলতেই এই আবেদন, মত রাজনৈতিক বিশ্লেষকদের। জয় বাংলাকে জাতীয় স্লোগান না রাখার মধ্যে দিয়ে পাকিস্তানপন্থী নয়া বাংলাদেশের পথ প্রশস্ত করা হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। মোহনবাগান ক্লাবে বেজে গেল নির্বাচনের দামামা। নির্ধারিত হয় আগামী বছরের 18ই জানুয়ারি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে নির্বাচনের জন্য বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। মঙ্গলবার এক্সিকিউটিভ কমিটির সভাতেই শতাব্দী প্রাচীন ক্লাবের বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক হয়। এদিন এই সভা থেকেই একাধিক বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ছিল পরবর্তী নির্বাচন। জানা যাচ্ছে আগামী বছরের 15ই জানুয়ারি চুনী গোস্বামীর জন্মদিনে মোহনবাগানের প্রাক্তন ক্রিকেটারদের একত্রিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের ঘটমান অরাজকতা নিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে স্মারকলিপি দেবে শতাব্দী প্রাচীন ক্লাব। এই মর্মে ক্লাবের এক্সিকিউটিভ কমিটিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। ইস্টবেঙ্গল মোহামেডানের পর এবার বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল মোহনবাগানও। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।